আমি কিন্তু খুব বেশি সময় দিতে পারবো না ম্যাডাম। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার আগে তাড়াতাড়ি নিজেকে প্রস্তুত করুন। 2 বছর আগে যে লোকের সাথে আপু এনগেজমেন্ট ভেঙে দিয়েছিল, সেই লোককে নিজের ক্লাস টিচার হিসেবে দেখে হালকা করে নীলাদ্রির পায়ের তলা থেকে জমিন সরে গেল। বেচারি এতটাই অবাক হয়েছে যে পুরো ক্লাসের সবাই বসে পড়লেও সে দাঁড়িয়ে আছে। নীলাদ্রি এখনও এই ধাক্কায় কাটিয়ে উঠতে পারছে না। নতুন এই স্যার তার হতে না পারা দোলাভাই। পরিবারের পছন্দে আপু এনগেজমেন্ট করে 4 মাস চালালেও শেষ সময়ে বিয়ের ডেট ঠিক হয়ে যাওয়ার পর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে কোর্ট ম্যারেজ করে নিয়েছে। আহা, তার ভাগ্য কি এতটাই খারাপ? পৃথিবীতে এত এত কলেজ ভার্সিটি থাকতে সে যে কলেজে পড়ে, এই লোককে সেই কলেজে জয়েনিং দিতে হলো। পুরনো অপমান ভুলে না গিয়ে এখন যদি বোনের শত্রুতা তার সাথে শুরু করে দেয়, এই লোক যে ইচ্ছে করে তার পরীক্ষার খাতায় নাম্বার কাটবে না, এই গ্যারান্টি কে দিবে? ক্লাসে ঢুকে সবার আগে নীলাদ্রির ওপরে চোখ পড়ে উচ্ছ্বাসের। প্রথমে চোখের ভুল ভাবলেও পরবর্তীতে তাকিয়ে মনে পড়তে বাকি রইল না, আরে এই মেয়েটাকে তো সে চিনে। মেয়েটার সাথে পূর্ব পরিচয় থাকলেও উচ্ছ্বাস সেসব কিছু ভুলে গিয়ে শুধুমাত্র ক্লাস টিচারের ভূমিকা পালন করে শান্ত চোখে নীলাদ্রির দিকে তাকিয়ে সহজ গলায় জিজ্ঞেস করল, তোমার কি কিছু বলার আছে? নীলাদ্রি এখনো বুঝতে পারছে না। পুরো ক্লাস যে তার দিকেই তাকিয়ে আছে। সে বোকার মতো হাঁ করে দাঁড়িয়ে অল্প বয়সী নতুন প্রফেসরকে দেখে যাচ্ছে। ব্যাপারটা সবাই অন্যভাবে দেখছে, কেউ কেউ মুখ টিপে হাসছে, নিজেদের মধ্যে ফিসফিস শব্দে কানাঘুষা করছে। নীলাদ্রির এই অস্বাভাবিক আচরণে তার বান্ধবীরাও মোটামুটি লজ্জিত। মন নীলাদ্রির হাত ধরে হ্যাঁচকা টানে বসিয়ে দিল। চাপা গলায় বলল, পাগল ছাগল হয়ে গেলি নাকি? স্যারের উপর ক্রাশ খাওয়া ইজ নর্মাল। বর্তমানে ট্রেন্ড চলছে, কিন্তু তাই বলে চক্ষু লজ্জাও ত্যাগ দিবি? এবার নীলাদ্রির হুঁশ ফিরল। অবিশ্বাস্য চোখে একবার বান্ধবীকে দেখে আরেকবার নতুন স্যারের দিকে তাকিয়ে ঢুকিল। মেয়েটার আচরণে উচ্ছ্বাস কিছুটা অপ্রস্তুত হলেও পরবর্তীতে পরিস্থিতি সামলে নিল। নীলাদ্রির ঘোর পুরোপুরি কাটতে কাটতে নতুন স্যার ততক্ষণে ক্লাসের বাকি ছাত্রছাত্রীদের সাথে পরিচিত হতে শুরু করে দিয়েছে। মেয়েরা চোখ দিয়ে নতুন এই স্যারকে গিলে খাচ্ছে। মনসহ নীলাদ্রির বাকি বন্ধুরা স্যারের প্রশংসায় কবি সাহিত্যিক হয়ে যাচ্ছে। পলকহীন চোখে স্যারের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে রাফা বলল, আমাদের কলেজে এরকম অল্প বয়সী হ্যান্ডসাম প্রফেসর এটাই মনে হয় প্রথম এসেছে। নেহাও রাফার সাথে তাল মিলিয়ে বলল, ঠিকই বলেছিস রে। এতদিন ভরি আর টাকওয়ালা বুড়ো বুড়ো সব প্রফেসরদের লেকচার শুনতে শুনতে মুখে অরুচি এসে গিয়েছিল। এবার মনে হয় পড়াশোনায় মনোযোগ ফিরে আসবে। অন্তত স্যারের সাবজেক্ট ব্লেন্ড করে জুস বানিয়ে খেয়ে ফেলতে হবে। আশঙ্কার কথা মনে করিয়ে দিয়ে মন বলল, কিন্তু এই স্যার কি পার্মানেন্ট ভাবে এসেছে? কেমিস্ট্রি ক্লাস তো হক্সার নিত। স্যার অসুস্থ বলে স্যারের জায়গায় এই নতুন ছোকরাকে কিছুদিনের জন্য ক্লাস নিতে আনেনি তো। হক্সার সুস্থ হয়ে ফিরে এলে ইনি আবার চলে যাবেন। মনের এই কথা শুনে রাফা নেহা ভীষণ আহত হয়েছে বলে মনে হলেও মনে মনে নীলাদ্রির খুশি শেষ রইল না। যাক, কয়েকদিনের জন্য এলে ঠিক আছে, পরীক্ষায় অন্তত নাম্বার কাটতে পারবে না। এই প্রথম হক্সারের অসুস্থতার জন্য মন থেকে দোয়া করল নীলাদ্রি। আল্লাহ, তুমি শীঘ্র স্যারকে সুস্থ করে দাও। স্যার সুস্থ হয়ে ফিরে এলে আমি 20 রাকাত নফল নামাজ পড়ব। ওই পাশে সবার সাথে পরিচয় হওয়া শেষ। এবার নীলাদ্রিদের পাশ থেকে প্রথম বেঞ্চে বসা মেয়েগুলো এক এক করে নিজেদের নাম বলছে। তৃতীয় বেঞ্চে কেন বসেছে এই দুঃখে নীলাদ্রির নিজেকে গালি দিতে ইচ্ছে করছে। আজকে পেছনে বসলেই ভালো হতো। দ্বিতীয় বেঞ্চের পর এবার তাদের পালা এলো। মৌন, রাফা, নেহা সুন্দর মতোই দাঁড়িয়ে পরিচয় দিয়েছে। নীলাদ্রির পালা এলে সে উঠে দাঁড়িয়েছে তো ঠিক, কিন্তু মুখ দিয়ে কোনো কথাই বের করতে পারছে না। নিজের নাম বলতেও এত দেরি লাগছে দেখে ক্লাসে একটি মেয়ে বলে উঠল, স্যারকে দেখে মনে হয় নীলাদ্রি নিজের নামই ভুলে গেছে। পুরো ক্লাস জুড়ে হাসির গুঞ্জন উঠল। নীলাদ্রির গাধামি দেখে ওর বন্ধুরা মুখ লুকাচ্ছে। উচ্ছ্বাস সবাইকে চুপ করিয়ে দিয়ে বলল, ঠিক আছে, বসো তুমি। উচ্ছ্বাসের গম্ভীর কণ্ঠ কানে যেতে নীলাদ্রির সাথে সাথে বসে পড়ল। সবার পরিচয় জেনে স্যার এবার নিজের পরিচয় দিচ্ছেন। জানা গেল উনি এখানে গেস্ট টিচার হিসেবে এসছেন। এই কথা শুনে পুরো ক্লাসের মেয়েরা একসাথে হতাশার দম ফেলল। নীলাদ্রির কলিজায় পানি এলো। গেস্ট টিচার, তার মানে খুব বেশি দিন থাকবে না। মায়া গদগদ ভঙ্গিতে বলল,
স্যার, আপনি কিন্তু এখনো আপনার নামই বলেননি। আমার নাম উচ্ছ্বাস ইউসুফ খান। নেহা নীলাদ্রির গা ধাক্কা দিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল। শুনেছিস, স্যারের নামটাও স্যারের মতোই কিউট। রাফা শুধু কিউট শব্দটাতে সন্তুষ্ট হতে না পেরে বলল। শুধু কি কিউট, হট বল হট। নীলাদ্রি মুখ বাঁকালো। তার স্পষ্ট মনে আছে, আপুকে যেদিন প্রথম দেখতে গিয়েছিল এই নাম শুনে নীলাদ্রি বলেছিল, এটা তো অনেক কঠিন নাম, তার উপর আবার উচ্ছ্বাস ইউসুফ খান। মনে হচ্ছে এক নামের মধ্যেই তিনজন ব্যক্তি। তার কথা শুনে বাবা হেসে বলেছিল, তোর নামটাও তো তাহলে কঠিন। মোটেই না। নীলাদ্রি ইয়াসমিন নাম উচ্চারণ করতে কি জিভায় প্যাচ লেগে যায়? তার কথা শুনে বাবা উচ্চ শব্দে অনেকক্ষণ হেসেছিল। বাবার কথা মনে পড়তে নীলাদ্রি অন্য মনস্ক হয়ে কিছু সময়ের জন্য ক্লাস থেকে হারিয়ে গিয়েছিল। অনেকদিন বাবাকে দেখে না, এবার ছুটিতে অবশ্যই বাড়ি যাবে। স্যার, আপনার পড়াশোনা কি শেষ? উচ্ছ্বাস মৃদু হেসে বলল, পড়াশোনার কি শেষ আছে? স্যার, আপনি তো আমাদের কলেজে গেস্ট টিচার হয়ে এসেছেন। আপনার কলেজের নাম কি? আমি কোনো কলেজের টিচার না। তাহলে কি ভার্সিটির টিচার? উচ্ছ্বাস হাসল। বুঝতে পারছে তাকে নিয়ে মেয়েগুলোর অনেক কৌতূহল। তোবার কথা শুনে পুরো ক্লাস হেসে উঠল। এদের হাহা হিহিতে নীলাদ্রির বিরক্তি বাড়ছে। মেয়েগুলোর এত কিছু জেনে কাজ কি? এই লোককে তো আর বিয়ে করবে না। এমনভাবে সবকিছু জেনে নিচ্ছে যেন পাত্র দেখছে। পড়ার নামে ক্লাসে আজ গল্পই হলো। কলেজে কেন অল্প বয়সী শিক্ষক না থাকায় ভালো, এটার কারণ আজকে বুঝতে পেরেছে নীলাদ্রি। স্যারের বয়স কম হলে সারা বছর শুধু গল্পই হবে, পড়াশোনা আর হবে না। ক্লাস থেকে বেরিয়েও তিন বান্ধবী নতুন স্যারের কথাই বলছে। তিনজনের বকবকের মাঝে নীলাদ্রি নীরব ভূমিকা পালন করছে। স্যারের মতো স্যারের কথাগুলো কত সুন্দর, তাই না? আমার তো শুধু শুনতেই ইচ্ছে করছিল। শুধু কি কথা, ড্রেসিং সেন্স দেখেছিস? উনি ভালো করেই জানেন কোন রং ওনার উপর মানাবে। কথাবার্তা, চালচলন, চেহারা সুরত, কোয়ালিফিকেশন, সব দিক দিয়ে একটা মানুষ এতটা পারফেক্ট কিভাবে হয় বলতো? তার উপর আবার অবিবাহিত। আমি তো স্যারের উপর ফিদা হয়ে গেছে। নিজেদের মধ্যে কথা এখনো শেষ হচ্ছে না। এর মাঝে মন দুম করে নীলাদ্রির পিঠে কিল বসিয়ে জিজ্ঞেস করলো, সব কথা একদিকে, ক্লাসে স্যারকে দেখে তুই ওরকম ভাবলামি কেন করছিলি? জানি নতুন স্যার প্রয়োজনের থেকে একটু বেশি হট, তাই বলে তুই স্যার ছাত্রীর সম্পর্ক ভুলে যাবে? তোর জন্য আমাদের লজ্জা পেতে হয়েছে। কিলটা জোরেই পড়েছে। নীলাদ্রি পিঠ বাঁকিয়ে নাক ফুলিয়ে রাগী মুখে বলল, আমি ভ্যাবলামি করছিলাম? পৃথিবীতে আর মানুষ পেলি না? রাফা টেনে টেনে বলল, ভ্যাবলামি করছিলে না, কি করছিলে তা তো ক্লাসেই দেখেছি। তোর তো মুখই বন্ধ হচ্ছিল না, এখন আবার ভাব নিতে এসেছিস? মুখ বন্ধ হচ্ছিল না কারণ তোদের ওই হট হ্যান্ডসাম মিস্টার পারফেক্ট স্যারকেই 2 বছর আগে আমার বোন চরম ছ্যাঁকা দিয়েছে। আপুর সাথে এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছিল, কিন্তু আপু ওনাকে বিয়ে না করে দুলাভাইকে বিয়ে করেছে। নতুন স্যার নীলাদ্রির বোনের এক্স ফিয়ন্সে শুনে তিনজনেরই চোয়াল ঝুলে পড়ল। অবিশ্বাস্য চোখে তাকিয়ে নীলাদ্রির কথা বিশ্বাস করার চেষ্টা করছে। নীলাদ্রি বলে যাচ্ছে, ক্রাশ ফ্রাশ কিছু না, ওই লোককে ক্লাস টিচার হিসেবে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম আমি। আপুর প্রতিশোধ যদি আমার উপর দিয়ে তোলে। মন, রাফা, নেহা কেউই বিশ্বাস করতে চাইল না নীলাদ্রির বোন এত হ্যান্ডসাম ড্যাশিং একটা ছেলেকে রিজেক্ট করেছে। কিন্তু নীলাদ্রি তো মিথ্যেও বলে না। অবিশ্বাস্য গলায় মন বলল, তোর বোন সত্যি সত্যি এই কাজ করেছে? ব্যথিত গলায় রাফা বলল, তোর বোন এ কাজ কিভাবে করতে পারলো নীলাদ্রি? তোর দুলাভাই কি উচ্ছ্বাস স্যারের থেকেও বেশি সুন্দর? বিস্ময় কাটিয়ে নেহা কিছু বলতেই পারল না। ওদের সাথে কথা বলতে বলতে নীলাদ্রি দেখতে পেল ওই লোক অফিস রুম থেকে বেরিয়ে গেটের দিকে যাচ্ছে। নীলাদ্রি 2 হাত মেলে দিয়ে তিনজনের পথ আটকে দাঁড়ালো। রাফা বলল, কি হয়েছে? একটু পরে যাই। কেন? নীলাদ্রির সাথে সাথে ওরাও গেটের দিকে তাকালো। ও এই ব্যাপার। উচ্ছ্বাস স্যারকে দেখে নীলাদ্রি দাঁড়িয়ে পড়েছে। মন বলল, তুই কি উচ্ছ্বাস স্যারকে ভয় পাস? নীলাদ্রি মুখ বাঁকিয়ে বলল, ভয় কেন পাবো? তাহলে আগে উনি চলে যাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লি কেন? ওনার সামনে দিয়ে যেতে কি ভয়? ভয় না। নীলাদ্রি ঠিক বুঝতে পারছে না তাকে নিয়ে ওই লোকের মনোভাব কি। 2 বছর কম সময় না হলেও খুব বেশি সময়ও না। ওই লোক 2 বছর আগের কথা কি এখনো মনে রেখেছে, নাকি অনেক আগেই সবকিছু ভুলে গিয়ে তাকে আর চিনতেই পারেনি?
আপুর সাথে বিয়ে ঠিক হলেও হবু দুলাভাইয়ের সাথে তার বেশি কথা হয়নি। এক দুবার মনে হয় সামনা হয়েছিল। তখন লোকটা কেমন আছো এতটুকুই জিজ্ঞেস করেছে। নীলাদ্রির মাথা নুয়ে মৃদু স্বরে ভালো জবাব দিয়েছে। এর বেশি কথা কোনো দিনও হয়নি। নীলাদ্রি ভীষণ রকম ইন্ট্রোভার্ট একজন মানুষ। অচেনা কোনো মানুষের সামনেই যেতে পারে না। কথা বলা তো অনেক পরের ব্যাপার। কখনো সে নিজে থেকে কারোর সাথে কথা বলতে পারে না। মানুষের সাথে মিশতে পারা তার যোগ্যতার বাইরে। এখানে এসে ভাগ্য করে মন রাফা নেহাকে পেয়েছিল। কিভাবে যেন ওরা নীলাদ্রির সাথে প্রথম কথা বলেছে। বন্ধুত্বের হাতটাও ওরা আগে বাড়িয়েছে। উচ্ছ্বাসকে গাড়ি করে চলে যেতে দেখলো। নীলাদ্রি ছোট্ট একটা দম ফেলল। সামনের দিনগুলোতে কি হবে এটাই ভাবছে। ওই লোকের ক্লাস কিভাবে করবে সে? বিয়ে করবে না জেনেও আপুটা যে কেন এনগেজমেন্ট করেছিল। তোর বয়ফ্রেন্ড আছে, তুই কেন অ্যারেঞ্জ ম্যারেজে রাজি হবি? প্রথমে রাজি হয়ে পরে এমন পাল্টি না খেলে এসব কিছু হতো না। বাসায় এসে কাঁধ থেকে ব্যাগ ফেলে সোফায় গায়ে এলিয়ে দিয়েই বোনকে ডাকতে লাগলো। আপু, এ আপু। নীলাদ্রির কাছে ডুপ্লিকেট চাবি থাকে বলে কখনোই কলিং বেল চাপতে হয় না। মাঝে মাঝে দেখা যায় আপু ঘুমিয়ে থাকে, তখন দরজা খুলতে উঠতে হয়। আপু বাজারে যায়, তখন তাকে বাইরে অপেক্ষা করতে হয়। তাই দুলাভাই বুদ্ধি করে তাকেও একটা চাবির মালিক করেছে। নীলাদ্রির ডাক শুনে নীলা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। কখন এসেছিস? কি করছিলে তুমি? আরে মেজাজ খারাপ হয়ে আছে। ছাতার এক ওয়াশিং মেশিন কিনে দিয়ে গেছে তো দুলাভাই। যেমন কাপড় ঢুকায় তেমন কাপড়ই বের হয়। ময়লা জায়গায় থাকে, কাপড় আর পরিষ্কার হয় না। দুলাভাইও তার ওয়াশিং মেশিনের বদনাম পরে করবে। আগে তুমি এদিকে আসো, পারলে ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি নিয়ে এসো, বসো। নীলা পানি নিয়ে এসে নীলাদ্রির পাশে বসলো। অনুসন্ধানী চোখে নীলাদ্রির মুখের দিকে তাকিয়ে জানতে চাইলো, কি হয়েছে রে? কি যে হয়েছে শুনলে তোমার আক্কেল গরম হয়ে যাবে। কলেজে নতুন এক প্রফেসর এসেছে। হক স্যার কয়দিন আগে অসুস্থ হলো না, স্যার অবর্তমানে ক্লাস দেবে। জানো কে ওই লোক? তোমার সাথে যার এঙ্গেজমেন্ট হয়েছিল না, ক্লাসে ওনাকে দেখে আমার নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না যে উনি এইখানে। উচ্ছ্বাস নীলাদ্রির টিচার। নীলাদ্রি ভেবেছিল আপুর শখ পাবে, কিন্তু বোনকে উল্টো হাসতে দেখে নীলাদ্রি নিজেই শখ পেল। কৌতূহলী গলায় নীলা জিজ্ঞেস করলো, উচ্ছ্বাস তোকে চিনতে পেরেছে? নীলাদ্রি পানি খেয়ে মুখ বাঁকালো, বলল, এক্স ফিয়ান্সের নাম শুনে এমনভাবে খুশি হচ্ছ যেন হারিয়ে যাওয়া পুরনো কোনো বন্ধুর সন্ধান পেয়েছো। দূর, তুই আগে বল, উচ্ছ্বাস তোকে চিনেছে? জানি না, জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস কেন করবি? তোকে দেখে কথাটা বলেনি? কি পাগলাম আলাপ করছো আপু? ক্লাসে এতগুলো ছেলেমেয়ের মধ্যে উড়িয়ে আমার সাথে কেন কথা বলবে? নীলাদ্রি ভেবেছিল আপুকে একটা শকিং নিউজ দিচ্ছে, অথচ আপু খবরটাকে তেমন সিরিয়াসলি নেয়নি দেখে নীলাদ্রি মনে মনে হতাশ হলো। নীলা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, উচ্ছ্বাস কি আগের মতোই আছে নাকি দেখতে আরো হ্যান্ডসাম হয়েছে? নীলাদ্রি একসাথে নাক ও কপাল কুঁচকিয়ে বোনের দিকে তাকালো। এক্সের সম্পর্কে জানার এত আগ্রহ। বিয়ের পর ওর সাথে তেমনভাবে যোগাযোগ রাখা হয়নি, যদিও রাখা উচিত ছিল। তার বোনের মাথা টাথা ঠিক আছে তো? এনগেজমেন্ট হয়ে যাওয়ার পরেও লোকটাকে বিয়ে করেনি। ওই লোকের সাথে আবার কোন দুঃখে যোগাযোগ রাখতে চায়? দোলাভাই জানলে কি হবে? একদিন তোর কলেজে যাব। নীলাদ্রি চোখ কপালে তুলে বোনের দিকে তাকিয়ে বলল, তোমার এক্সের সাথে দেখা করতে? হুম। নীলাদ্রি আর কোনো কথাই খুঁজে পেল না। আজকে তার অবাক হওয়ার দিন। দুবার কলিং বেল চাপার পর সালমা দরজা খুলে দিল। উচ্ছ্বাসকে দেখে হাসি মুখে জিজ্ঞেস করলো, কলেজের প্রথম দিন কেমন গিয়েছে? উচ্ছ্বাস ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ভালো। মামা কেমন আছে? সালমা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল। আগের মতোই। উচ্ছ্বাস মামার ঘরের দিকে যেতে লাগলে সালমা বলল, আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। এখন ও ঘরে গেলেই আধ ঘন্টা আগে উঠতে পারবি না। উচ্ছ্বাস মামির কথা মেনে রুমে চলে এলো। ফোন বাজছে তার। পকেট থেকে ফোন বের করে দেখলো মায়ের কল। ফোন রিসিভ করে কানের সাথে ঠেকিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, বলো মা। কি করছিস? কলেজ থেকে ফিরলাম মাত্র। তুই আজ ক্লাস নিয়েছিস? হুম। ক্লাসে মেয়েরাও ছিল? গা থেকে শার্ট খুলে রেখে উচ্ছ্বাস বলল, মা প্লিজ, ওরা সবই আমার স্টুডেন্ট। প্রচুর স্টুডেন্ট। তুই কি সত্যি সত্যি ওদের স্যার নাকি? তোর মামার বদলে কয়েকদিন ক্লাস নিবি। এখন ওরা তোর ছাত্রী হলেও কয়েকদিন পর থাকবে না। বাবা কোথায়? কোথায় আর থাকবে? তার থাকার জায়গা অফিস ছাড়া আর কোথায়? বাড়িতে সবাই কেমন আছে? সবাই ভালো। তুই তোর কথা বল। ক্লাসের কোনো মেয়েকে পছন্দ হয়েছে? হলে নির্দ্বিধায় আমাকে বলতে পারিস, আমি কাউকে বলবো না।
মার সেই একটা চাল। গত 1 বছর ধরে বিয়ে বিয়ে করে পাগল করে দিচ্ছে। পথঘাটে, মার্কেটে, হসপিটালে যে কোনো জায়গায় মেয়ে দেখলেই হলো, তাদের সাথে গিয়ে কথা বলে ফোন নাম্বার সহ বাড়ির ঠিকানা নিয়ে আসবে। একদিকে মা, অন্যদিকে দাদি, এই দুজন মানুষ তার বেঁচে থাকা মুশকিল করে দিয়েছে। তোমার ভাই অসুস্থ মা, তার কথা তো একবারও জিজ্ঞেস করনি। তার বিয়ের কথা থেকে সরিয়ে নেওয়ার জন্য মাকে ভাইয়ের কথা মনে করানো জরুরি ছিল। মিসেস শর্মিলা চিন্তাযুক্ত গলায় বলল, সকালে তো কথা হয়েছিল তোর মামাকে নাকি ইন্ডিয়া নিয়ে যাবে। নামাজ পড়ে আল্লাহর কাছে কত দোয়া করছি আমার ভাইটাকে যেন সুস্থ করে দেন। মার সাথে কথা বলা শেষ করে উচ্ছ্বাস মামার কাছে গিয়ে বসলো। ক্লাস কেমন নিয়েছিস? আমার ছাত্রছাত্রীগুলো যন্ত্রণা করনি তো? কেউ কিছু করেনি। এখন তোমার শরীর কেমন? আর শরীর এ যাত্রায় উঠতে পারবো বলে মনে হয় না। শুধু উঠবে না, কদিন পরেই দৌড়াবে, এটা আমার বিশ্বাস। নতুন ওই হ্যান্ডো স্যারের ক্লাসের জন্য মেয়েরা আজকে সবচেয়ে বেশি আগ্রহী হয়েছিল। স্যার ক্লাসে ঢুকতে সকলে একসাথে দাঁড়িয়ে সালাম দিল। নীলাদ্রি যতটা পারল এই লোকের চোখে পড়া থেকে বাঁচার চেষ্টা করে বান্ধবীদের আড়ালে নিজেকে লুকিয়ে রাখল। সবাই ভেবেছিল গতকালকের মতো আজও গল্প হবে, স্যারের সাথে দুষ্টুমিষ্টি রসিকতা করবে, কিন্তু আজ তেমন কিছুই হলো না। গতকালের তুলনায় আজ যেন এক ভিন্ন লোক। দ্বিতীয় দিনে এত কড়াকড়ি দেখালো যে অতি উৎসাহী মেয়েগুলো একেবারে চুপসে গেল। রাফা বিড়বিড় করে বলল, ব্যাটা নিশ্চিত গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে এসেছে। নেহা আপত্তি করে বলল, গার্লফ্রেন্ড আছে নাকি তুই জানিস? মনের উত্তর এলো, থাকলেও থাকতে পারে, এত হ্যান্ডসাম একটা ছেলের সিঙ্গেল থাকার কারণ কোনো দেখি না। এদের বকবক শুনে বিরক্ত হয়ে নীলাদ্রি চাপা গলায় ধমক দিয়ে বলল, চুপ করবি তোরা। তাদের অপরাধ এতটুকুই ছিল। সাথে সাথে গমগমে গলায় স্যার বলে উঠল, হেই ওখানে, হ্যাঁ তোমরা 4 জন স্ট্যান্ড আপ। কি কথা বলছিলে? পুরো ক্লাস তাদের দিকে তাকিয়েছে। স্যারের হুকুম মেনে 4 জন উঠে দাঁড়ালো। নীলাদ্রি মনে মনে বলল, প্রতিশোধ নেওয়া শুরু করে দিয়েছে। গতকালও এই মেয়ে ক্লাসে ডিস্টার্ব করতে চেয়েছিল, আজকেও কথা বলছে। উচ্ছ্বাস কঠিন হতে চায়নি, কিন্তু ওরা হয়তো তাকে একটু বেশি সহজ ভেবে নিয়েছে। তীক্ষ্ণ চোখে মেয়ে 4 জনের দিকে তাকিয়ে কঠোরভাবে বলল, ক্লাস চলাকালীন কি কথা বলার সময়? ক্লাসে মনোযোগ না থাকলে বাইরে গিয়ে কথা বলতে পারো। এই ব্যাটার ওপর গতকাল ক্রাশ খেয়েছিল, আজকেই এমন রোড ব্যবহার করে মন ভেঙে দিতে পারলো। রাফা নেহা ভীষণ আহত হলো। মন বলল, সরি স্যার, আর হবে না। 2 দিনের জন্য এসে ভাব দেখাচ্ছিস বেটা। উচ্ছ্বাস ওদের দিকে না তাকিয়ে বসতে বলে পড়াতে লাগলো। এখন কিছু বললে আবার দাঁড় করাবে, এই ভয়ে কেউ কিছুই বলল না। কিন্তু ক্লাস শেষ হতেই অসভ্যই স্যারের বদনামের ভান্ডার খুলে বসলো। রাফা বলল, কত বড় শয়তান দেখেছিস, গার্লফ্রেন্ডের রাগ আমাদের উপর দেখায়। বাদাম চিবোতে চিবোতে নেহা বলল, তোর বোন এই বদকে বিয়ে না করে একদম ঠিক কাজ করেছে। নীলাদ্রি ভাবছে আজকে শুধু দাঁড় করিয়েছে, আগামীতে আরো কি কি করবে কে জানে। সে হক স্যারের কথা ভাবছে। হক স্যারের কি খবরে? স্যার কি সুস্থ হয়েছেন? একটা খোঁজ নেওয়া উচিত। মাঠের একপাশে ছায়াযুক্ত জায়গা দেখে 4 জন বসে পড়ল। মন বলল, এখন তো মনে হচ্ছে হক স্যারই ভালো ছিল। রাফা দীর্ঘশ্বাস ফেলে বলল, হাজার গুণ ভালো ছিল, ক্লাসে অন্তত কখনো দাঁড় করায়নি। নীলাদ্রি বাসায় ফিরলে নীলা বোনের ক্লান্তি মাখা চিন্তিত মুখ দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? কি হয়নি এটা জিজ্ঞেস করো, দোষ তো সব তোমারই। আমি আবার কি করলাম? বিয়ে করবে না তাহলে এঙ্গেজমেন্ট কেন করেছিলে? তোমার শত্রুতার লোকটা এখন আমার সাথে দেখাচ্ছে। নীলার বুঝতে একটু সময় লাগলো। নীলাদ্রি উচ্ছ্বাসের কথা বলছে বুঝতে পেরে হাসতে হাসতে জিজ্ঞেস করলো, উচ্ছ্বাস আবার তোর সাথে কি করেছে? নাম নিবে না ওই লোকের, ক্লাসের সবার সামনে দাঁড় করিয়ে অপমান করেছে আমায়। বিনা কারণে নিশ্চয়ই দাঁড় করায়নি। একটু কথা বলা এটা নিশ্চয়ই অনেক বড় কোনো অপরাধ না। বোনের ছেলে মানুষই অভিযোগ শুনে নীলা হাসছে। উচ্ছ্বাস কেন ওর সাথে শত্রুতা করবে? ও ওরকম ছেলেই না। পরের দিন কলেজ বন্ধ থাকায় 4 বান্ধবী প্ল্যান করলো হক স্যারকে কাল দেখতে যাবে। স্যারের বাসা নীলাদ্রির বোনের বাসা থেকে খুব বেশি দূরে না, পায়ে হেঁটে গেলে 10 মিনিটের পথ। গ্রুপ কলে নীলাদ্রি বলল, তাহলে কাল সকালে তোরা আমাদের বাসায় চলে আসিস, এখান থেকে একসাথে যাব। রাতে নীলাদ্রি পড়তে বসলে নীলা এসে ওর রুমে বসে থাকে। নীলাদ্রি বোনকে কত চলে যেতে বলে, তারপরও আপু যায় না। আপু তুমি এখন যাও না, আমি পড়ছি, দেখছো না তুমি? পর তুই, আমি কি তোকে কিছু বলছি? আমি তো চুপ করেই বসে আছি।
চুপ করে বসে থাকলেও আমার ডিস্টার্ব হয়। তুমি গিয়ে দুলাভাইয়ের সাথে কথা বলো তো। একটু আগেই কথা হয়েছে, এখন ডিউটিতে আছে। বোনের জন্য তাকে বাড়ি ছেড়ে এসে এত দূর থাকতে হচ্ছে। তার দুলাভাই আর্মিতে আছে। 8 মাস আগে আপুকে এখানে নিজের কাছে নিয়ে আসে। আপুকে নিয়ে আসার ঠিক 3 মাস পরেই আবার দুলাভাইয়ের অন্য জায়গায় পোস্টিং হয়। এবার যেখানে ডিউটি পড়েছে সেখানে আপুকে নিয়ে যাওয়া সম্ভব না। আপু তার শ্বশুরবাড়িতেও ফিরে যেতে চায় না, কারণ আপুর শাশুড়ি এখনো আপুকে মেনে নেয়নি। ছেলের সামনে মহিলা ভালো সাজার অভিনয় করলেও আপুকে অনেক জ্বালায়। আপু যেহেতু শ্বশুরবাড়ি যাবে না, দুলাভাইও এখানে থাকবে না, তাই সহজ সমাধান বের করে বাবাকে বলে তাকে এখানে নিয়ে আসে। যদিও বাবা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু বড় মেয়ের ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়ে রাজি হতে হয়েছে। তারও তখন এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, তখনও কলেজে ভর্তি হয়নি। আপু তাকে এনে এখানের কলেজে ভর্তি করিয়ে দিয়েছে। হ্যাঁ মেয়ে, হ্যাঁ হ্যাঁ, তুমি দাঁড়াও। নীলাদ্রি ভয়ে ভয়ে দাঁড়ালো। এই লোককে দেখতে জিরাফের মতো লাগছে কেন? জিরাফের মতো লম্বা গলা। নীলাদ্রি ওপরের দিকে তাকিয়েও মুখ দেখতে পাচ্ছে না। মুখ দেখা না গেলেও কণ্ঠ শোনা গেল। ধমক দিয়ে তাকে বলছে, ক্লাসে কথা কেন বলছিলে? ক্লাস কি কথা বলার জায়গা? কান ধরো, কান ধরে বেঞ্চের উপর উঠে দাঁড়াও। নীলাদ্রি ধরফড়িয়ে ঘুম থেকে উঠে বসলো। পাগলের মতো চারপাশে দেখতে লাগলো কোথায় আছে সে, আর ওই জিরাফ চেহারা স্যার কোথায় গেছে। বোনের পা নিজের উপর দেখে নীলাদ্রি বুঝতে পারলো সে এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছে। এই স্বপ্ন দেখে ঘেমে নিয়ে গেছে। নীলাদ্রি বড় একটা ঢোক গিল। কিরকম স্বপ্ন এটা? এখন বাজে কয়টা? ভোর হয়ে যায়নি তো? ভোরের স্বপ্ন তো আবার সত্যি হয়। নীলাদ্রি কাঁদো কাঁদো মুখে বলল, আল্লাহ, আমার বোনের শাস্তি আমাকে কেন দিচ্ছ? আমি কি দোষ করেছি? ওই লোক আমার পিছনে কেন পড়েছে? কথা মতো পরদিন রাফা, নেহা, মুন নীলাদ্রিকে নিতে চলে এসছে। নীলা ওদের বসিয়ে চা নাস্তা দিতে চাইলে সকলে হাত জোর করে না করতে লাগলো। রাফা বলল, আপু, আমরা এখন কিছু খাবো না, খেয়ে বেরিয়েছি। চা তো খাবে? নেহা বলল। চাও না আপু, গলা অব্দি ফুল। নীলা মুখের দিকে তাকালে মুন বলল, আমি ডায়েটে আছি আপু, আমাকে কিচ্ছু খেতে সাধবে না, কারণ আমি না করতে পারবো না। নীলা হেসে বলল, আচ্ছা ঠিক আছে, কিছুই সাধবো না তোমাদের। হঠাৎ ওই কথাটা মনে পড়তেই রাফা বলে উঠল, আপু, সত্যি কি আপনি উচ্ছ্বাস স্যারকে রিজেক্ট করেছিলেন? নীলাদ্রি তাহলে ওদের জানিয়ে দিয়েছে। নীলা আগের মতোই হেসে বলল, নীলাদ্রি বলেছে বুঝি? যে বলুক, সত্যি কি এনগেজমেন্ট হয়ে যাওয়ার পর বিয়ে ভেঙে দিয়েছিলেন? নীলাদ্রি এতক্ষণে তৈরি হয়ে চলে এসছে। আমি রেডি, উঠো এবার। নেহা নীলাদ্রিকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়া একটু, আপুর সাথে গুরুত্বপূর্ণ টক চলছে। নীলাদ্রি ভেবে পাচ্ছে না এতক্ষণ তাড়া দিয়ে পাগল করে দিয়ে এখন কেন দাঁড়াতে বলছে। নীলা এদের কাণ্ড দেখে হাসছে। নীলাদ্রি ফের তাড়া দিয়ে বলল, কিরে চল, যাবি না নাকি? রাফা বিরক্ত হয়ে বলল, উফ, দাঁড়া না, আপুকে বলতে দে। কি বলবে আপু? নীলাদ্রি প্রশ্নসূচক চোখে বোনের দিকে তাকালো। নীলা উঠে পড়ে বলল, আজ না, অন্য একদিন তোমরা পুরো দিনের জন্য আসবে, তখন সময় নিয়ে ঘটনা প্রথম থেকে খুলে বলবো, শুনলে মজা পাবে। রাস্তায় বেরিয়ে ওরা নীলাদ্রিকে দুষছে। ও তাড়াহুড়োর জন্য শুনতে পারল না। এদের যন্ত্রণায় অসহ্য হয়ে নীলাদ্রি বলল, আপু তো বলেছে আরেকদিন বলবে, তখন শুনে নিস। চার বান্ধবী গল্পে মশগুল হয়ে হাঁটতে হাঁটতে কখন পথ শেষ হয়ে গেছে বুঝতেই পারল না। স্যারের ফ্ল্যাটের সামনে এসে দাঁড়িয়ে ওদের মনে পড়লো একটা কল করে স্যারকে জানিয়ে আসা উচিত ছিল। একেবারে না বলে কারো বাসায় আসা ঠিক না। এখন যেহেতু এসে পড়েছে তাই ওসব ভেবে কাজ নেই। বেশ অনেকবার কলিং বেল বাজাতে হলো। দাঁড়িয়ে থেকে বিরক্ত হতে হতে মন বলল, স্যারের বউ কি এমন কাজে ব্যস্ত? দরজা খুলে দেরি হচ্ছে কেন? বাড়িতে রোগী আছে, সেবা যত্ন করছে হয়তো। তুই সবসময় এরকম অধৈর্যগিরি দেখাস কেন? নেহার কথায় মন মুখ পাকালো। এক একটা যেন ধৈর্যের রানী, তাকে জ্ঞান দিচ্ছে। শেষবার নীলাদ্রি কলিং বেল চেপেছে। ওরা তিনজন তার পেছনে দাঁড়িয়ে ঝগড়া করছে। নীলাদ্রি ঘাড় ঘুরিয়ে ওদের চুপ থাকতে বলে যেই সামনে তাকিয়েছে দরজা খুলে দেওয়া ব্যক্তিকে দেখে এক লাফে তার চোখ কপালে উঠে গেল। উচ্ছ্বাস ভেবেছিল 4 তলার বাচ্চা দুটো হয়তো আবার দুষ্টুমি করছে। যতবার ওরা নিচে যাবে কলিং বেল না টিপে যাবে না, তাই অনেকবার কলিং বেল বাজলে উচ্ছ্বাস দরজা খুলতে আসেনি। শেষে ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে বাচ্চা দুটোকে ধমক দেওয়ার জন্য এসেছিল, কিন্তু দরজা খুলে যাকে দেখলো তাকে সে কল্পনা করেনি। উচ্ছ্বাসকে এখানে দেখে নীলাদ্রি মূর্তি হয়ে দাঁড়িয়ে রইল।
দরজা খুলে গেছে বুঝতে পেরে বাকি তিনজনও এদিকে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠল। নতুন স্যার এখানে কি করছে? উচ্ছ্বাস তার ক্লাসে 4 জন ছাত্রীকে দেখে অনেকটা অবাক হওয়ার পাশাপাশি কিছুটা অপ্রস্তুত হলো। বিস্ফোরিত দৃষ্টিতে স্যারের দিকে তাকিয়ে থেকে রাফা মুখ ফসকে জিজ্ঞেস করে ফেলল, স্যার আপনি এখানে কি করছেন? এটা তো হক স্যারের বাসা। উচ্ছ্বাস বিষয়টা এবার বুঝতে পেরেছে। এরা তাদের স্যারকে দেখতে এসেছে, কিন্তু মামাকে তো গতকালই ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছে। এরা তা জানবে না, এটাই স্বাভাবিক। রাফার প্রশ্নের উত্তর না পেয়ে নেহা জিজ্ঞেস করলো, হক স্যারের বাসায় আপনি কি করছেন স্যার? এদের গাধামি প্রশ্নের ধরন দেখে বিরক্ত মুখে মন বলল, বারবার কি এক কথা বলে যাচ্ছিস? উচ্ছ্বাস স্যারও তো মনে হয় আমাদের মতো হক স্যারকে দেখতে এসেছে। নীলাদ্রি অন্য কথা ভাবছে। এই লোকের পোশাক আশাক দেখে তো মন বলছে না উনি তাদের মতো হক স্যারকে দেখতে এসেছে। মানুষ নিজের বাড়িতে যেমন থাকে ওনাকেও তেমন দেখাচ্ছে। উচ্ছ্বাস মেয়েগুলোর উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, তোমরা কি স্যারকে দেখতে এসছো? নেহা বেচারির সাদা মনে কাঁদানি, সে চট করে বলে বসলো, দেখতে তো এসেছিলাম হক স্যারকে, কিন্তু এখানে এসে আপনাকে দেখতে পেলাম। এটাও খারাপ না। এদেরকে ভেতরে ডেকে অযথাই সময় নষ্ট না করে এখান থেকে বলে দিক, এটাই ভালো হবে। হক স্যার বাসায় নেই, চিকিৎসার জন্য ওনাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছে। মন জিজ্ঞেস করলো, স্যারের স্ত্রী আছেন? না, উনিও স্যারের সাথে আছেন। 4 জন কিছুতেই হিসেব মিলাতে পারছে না। স্যার বা স্যারের স্ত্রী কেউ বাসায় নেই, তাহলে স্যারের খালি বাসায় উনি কি করছেন? ভেতরে বা ঢুকেছেন কিভাবে? মেয়েগুলোর চোখ মুখ দেখে উচ্ছ্বাস বুঝতে পারছে এরা ভেতরে ভেতরে কৌতূহলে ফেটে পড়ছে। এই মুহূর্তে এদের মনে অনেক প্রশ্ন আসছে, কিন্তু সেসব প্রশ্নের জবাব দেওয়ার উচ্ছ্বাসের কোনো আগ্রহ দেখা গেল না। সে কিছু বলে এদের বিদায় করবে এর আগেই ভেতর থেকে মনিকা ডেকে জিজ্ঞেস করলো, কে এসেছে রে ওশো? দরজা খুলতে কতক্ষণ লাগে? বলতে বলতে উচ্ছ্বাস কি করছে দেখতে মনিকাও বেরিয়ে এসছে। মেয়েটাকে দেখা মাত্র 4 বান্ধবীর চোয়াল একসাথে ঝুলে পড়ল। 4 জনের চোখই কোটো ছেড়ে বেরিয়ে আসতে চাইল। উচ্ছ্বাস এই জন্যই এদের ভেতরে ডাকছিল না। আজ সকালেই মনিকা এসেছে। উচ্ছ্বাস কোনোভাবেই একে বিদায় করতে পারেনি। তাকে একটা মেয়ের সাথে একা বাসায় দেখে স্বাভাবিকভাবেই এই মেয়েগুলো নানান কথা ভেবে নিবে। শেষমেশ তার ভয়টাই সত্যি হলো। নীলাদ্রি, মুন, রাফা, নেহা নিজেরা মুখ চাওয়াচাওয়ি করলো। 4 জনের চোরে দৃষ্টি এক কথাই বলছে, হক স্যারের ফাঁকা বাসায় উচ্ছ্বাস স্যার একটা মেয়ের সাথে। ও মাই গড! ওদেরকে দেখে মনিকাও বোকা হয়ে গেছে। এই মেয়েগুলোকে উচ্ছ্বাসের কাছে এদের কি কাজ? ওরা কারা উচ্ছ্বাস? মনিকার ওপর প্রচণ্ড রাগ হলেও উচ্ছ্বাস সেই রাগ প্রকাশ করতে পারল না। মনিকা আরও আগেই চলে গেলে ওরা তার সাথে মনিকাকে দেখতো না। মেয়েগুলোর চোখই বলে দিচ্ছে ওরা উচ্ছ্বাসকে সন্দেহ করছে। ওরা আমার স্টুডেন্ট। ওদের ভেতরে ডাকা উচ্ছ্বাসের কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু এখন এদের ভেতরে না ডাকলে পরিস্থিতি সবচেয়ে খারাপ দেখাবে। এরা যা সন্দেহ করছে সেটাই সত্যি মনে করে নিবে। তাই ওদের উদ্দেশ্য করে উচ্ছ্বাস বলল, ভেতর আসো তোমরা। এ সময় এসে এমনিতেই লোকটাকে অপ্রীতিকর অবস্থায় ফেলে দিয়েছে, এখন আবার ভেতরে গেলে ঘটনা আরো বাজে দেখাবে। নীলাদ্রি মনের হাত চেপে ধরে নিচু গলায় বলল, চল ফিরে যাই বোন। মেয়েটাকে স্যার এখানে কি করছে প্রশ্নগুলোর উত্তর জানার জন্য মনেরও কম কৌতূহল কাজ করছে না। তারপরও নীলাদ্রির কথা মেনে নিল। সত্যি তারা ভুল সময় চলে এসছে। মানুষ তার ব্যক্তিগত জীবনে যা খুশি করতে পারে, তাদের মাথা ঘামানোর তো কোনো অধিকার নেই। নীলাদ্রি আর মনকে ফিসফিস করতে দেখে উচ্ছ্বাস আবার বলল, ভেতর এসে বসো তোমরা। নীলাদ্রি মনকে আটকাতে পারলেও স্যারের কথা শুনে বাকি 2 জন অলরেডি ভেতরে ঢুকে গেছে, তাই বাধ্য হয়ে তাদেরও যেতে হলো। ওরা ভেতরে চলে গেলে দরজা লাগিয়ে দেওয়ার সময় উচ্ছ্বাস ফোঁস করে দম ফেলল। আল্লাহ জানে কাল কলেজে গিয়ে এরা তাকে নিয়ে কোন কাহিনী রটাবে। এদের থেকে যে পুরো কলেজ বিষয়টা জানতে পারবে এতে কোনো সন্দেহ নেই। আন্টির কাছে মনিকা শুনেছিল উচ্ছ্বাস নাকি কলেজে জয়েনিং দিয়েছে। এ ব্যাপারে শিওর হওয়ার জন্যই সে এখানে এসছে। উচ্ছ্বাস তো কখনো বলেওনি টিচার হবে, তাকে তো বলতো দেশেই থাকবে না। এখানে এসে অবশ্য মনিকা জানতে পেরেছে উচ্ছ্বাস তার মামার ক্লাসটা কয়েকদিন নিবে। গেস্ট টিচার হিসেবে গিয়েছে সে, খুব বেশি দিন থাকবে না। ওরা নিশ্চয়ই তার মামারই স্টুডেন্ট। মনিকা হেসে মেয়েগুলোর উদ্দেশ্যে বলল, আরে তোমরা লজ্জা পাচ্ছ নাকি? লজ্জা পাওয়ার কিছু নেই, আসো ভেতরে এসে বসো। মনিকা ওদের ড্রয়িং রুমে এনে বসালো। এই মেয়েটা কি স্যারের গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ডই হবে, না হলে স্যারের সাথে একা এখানে কি করছে? স্যারের গার্লফ্রেন্ড কত সুন্দর,
নেহা রাফার মন ভেঙে খান খান হয়ে গেল। অস্বস্তিকর এই পরিবেশ কাটাতে উচ্ছ্বাস বলল, ও মনিকা, আমার ফ্রেন্ড। মনিকাও মামাকে দেখতে এসেছিল। মেয়েগুলোর সামনে উচ্ছ্বাস মিথ্যা বলছে। সে উচ্ছ্বাসের মামাকে দেখতে এসছে, এটা সত্য না। তারপরও মনিকা কিছু বলল না। কিন্তু ওরা চারজন বুঝতে পারল না ইনি মামা কাকে বলছেন। ওদের চোখে মুখেই যেন এই প্রশ্ন ভেসে উঠেছে। উচ্ছ্বাস বলল, তোমাদের হক স্যার আমার মামা হন। ওনার কথা দিয়ে আমি তোমাদের ক্লাস নিচ্ছি। অনেকগুলো প্রশ্নের উত্তর একসাথে পেয়ে গিয়ে মন বলল, স্যার আপনার মামা? আমরা জানতামই না। উচ্ছ্বাস কপাল চুলকিয়ে বলল। জানার কথাও না। রাফা বলল, আপনিও তো ক্লাসে বলেননি। বলার প্রয়োজন পড়েনি। নেহা জিজ্ঞেস করলো, স্যার কি আপনার আপন মামা? হুম। এদের মধ্যে বসে নীলাদ্রি ভাবছে সে এখানে কি করতে এসেছিল। আগে যদি জানতো এই লোক স্যারের ভাগ্নে, তাহলে জীবনেও এখানে আসতো না। আর তার বান্ধবীগুলোও আল্লাহর বান্দা, এখানে বসে গল্প জুড়ে দিয়েছে। ভেতরে আসারই কি দরকার ছিল? অস্বস্তিতে নীলাদ্রি সমানে পা নাচাচ্ছে। উচ্ছ্বাস তা লক্ষ্য করে এক পলক নীলাদ্রির মুখের দিকে দেখল। প্রথম দেখাতেই এই মেয়ে তাকে চিনতে পেরেছে এটা নিশ্চিত। কিন্তু তারপরও তার সামনে এলে কেন এমন অস্বাভাবিক আচরণ করে কে জানে। তার সাথে নীলাদ্রির বোনের বিয়ে ঠিক হয়েছিল, কোনো একটা কারণে সেই বিয়ে হয়নি। এই কারণেই কি নীলাদ্রি তার সামনে সহজ হতে পারে না? সে ঘটনা 2 বছর পেরিয়ে গেছে। বলতে গেলে উচ্ছ্বাস ওসব ভুলেই গিয়েছিল, কিন্তু নীলাদ্রি দেখা যাচ্ছে এখনো ওসব কথা মনে রেখেছে। নীলাদ্রি? চমকে উঠল নীলাদ্রি। উচ্ছ্বাসের মুখে নিজের নাম শুনে হকচকিয়ে গেল। সাথে সাথে রাতের স্বপ্নের কথা মনে পড়ে গেল। এই লোক এখন তাকে কানে ধরে দাঁড়াতে বলবে নাকি? তার ডাক শুনে নীলাদ্রির ভয় পাওয়া, ঘাবড়ে যাওয়া সবটাই লক্ষ্য করলো উচ্ছ্বাস। মনে মনে হাসলো একটু। এই মেয়ে তাকে ভয় পাচ্ছে নাকি? কিন্তু ভয় পাওয়ার মতো কোনো কাজ কি সে করেছে? তার যতদূর মনে পড়ে এমন কোনো কাজই সে করেনি। তাহলে শুধু শুধু নীলাদ্রি কেন তাকে ভয় পাচ্ছে? স্যারের মুখে নীলাদ্রির নাম শুনে নেহা, রাফা, মন ঝট করে একযোগে নীলাদ্রির দিকে তাকায়। নীলাদ্রি নিঃশ্বাস আটকিয়ে বসে আছে, ঠোঁট কামড়ে ভয় ও চিন্তার কারণে পা নাচানোর সাথে হাতও কসলাচ্ছে। মনিকা উচ্ছ্বাসের ঠোঁটে ক্ষীণ হাসির আভাস দেখতে পেয়ে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। উচ্ছ্বাস নীলাদ্রির উদ্দেশ্যে বলল, তোমার স্যার সুস্থ হয়ে ফিরে আসবেন, এত বেশি টেনশন করার কিছু নেই। উচ্ছ্বাসের দৃষ্টি অনুসরণ করে মন নীলাদ্রির দিকে তাকিয়ে বুঝলো স্যার কেন এই কথা বলেছে। নীলাদ্রির পায়ের ওপর পা রেখে চাপা কণ্ঠে বলল, পা নাচানো বন্ধ কর। উচ্ছ্বাসে ছাত্রীদের মনিকা নিজের গেস্ট হিসেবে আপ্যায়ন করছে। ওরা কোনো কিছু নিতে না করলেও মনিকা অনেক বেশি জোরাজোরি শুরু করলো। মন বলল, না না, আপনি প্লিজ কষ্ট করবেন না, আমি বুঝবো না, এক্ষুনি চলে যাবো। সেটা কি করে হয়? আমি তোমাদের শুধু মুখে যেতে দিলে তো যাবে? মনিকা ইচ্ছে করে মেয়েগুলোকে দেখিয়ে দিতে চাচ্ছে উচ্ছ্বাসের সাথে তার সম্পর্ক কী রকম। যদিও সে জানে না এই বাসায় কোথায় কি আছে, আজই তো প্রথমবার এসছে। তাই এদের সামনে থেকে উচ্ছ্বাসকে নিজের সাথে ডেকে নিল। তুইও আয় না প্লিজ, হেল্প করে দিবি একটু? মনিকা যাওয়ার আগে ওদেরকে বলে গেল, বসো তোমরা, আমরা এক্ষুনি আসছি। মেয়েটা আর স্যার চলে যাওয়া মাত্র ওদের ফিসফিসানি শুরু হয়ে গেল। রাফার মন ভেঙে খান খান। আমি 200% শিওর এই মেয়েটা স্যারের গার্লফ্রেন্ড। মুখ বাঁকিয়ে নেহা বলল, সেজন্যই দেখলি না আমাদের সামনে থেকে কিভাবে স্যারকে ডেকে নিয়ে গেল। মেয়েটা আসলে আমাদের বোঝাতে চেয়েছে স্যারের উপর তার কত অধিকার। মন একমত জানাতে পারল না, ভাবুক কণ্ঠে বলল, স্যারকে দেখে কিন্তু মনে হয়নি ওই মেয়ের সাথে স্যারের কিছু আছে। রাফা খেকিয়ে উঠে বলল, তুই কি কানা নাকি চোখ বন্ধ করে রেখেছিস যাতে না দেখতে হয়? সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার, তারপরও অস্বীকার করতে যাচ্ছিস? এদের ঝগড়া মাঝপথে থামিয়ে দিয়ে নীলাদ্রি চাপা ক্রোধ নিয়ে রাফা নেহাকে ধমকে বলল, দোষ তো তোদের, তোরা কেন ভেতরে এসে বসতে গেলি? আমি আর মন তো চলে যাব ঠিক করেছিলাম, তোদের জন্যই তো পারলাম না। নেহা মুখ বাঁকিয়ে বলল, আমাদের দুষছিস কেন? না, তোদের দুষবো না, আমাদের ক্লাসের মায়াকে দুষবো, কারণ ওর সাথেই তো আমরা এখানে এসেছি, তাই না? নীলাদ্রি রেগে এই কথা বলেছে এটা বুঝতে না পেরে রাফা বলল, মায়ের সাথে কোথায় এসেছিস? তুই তো আমাদের সাথে এসেছিস। একটু আড়ালে এসে উচ্ছ্বাস মনিকার ওপর রাগ দেখাতে লাগলো। তোমাকে আমি চলে যেতে বলেছিলাম, তুই নিচে তো গেলি না, উল্টো ওদেরকে ভেতরে এনে বসিয়েছিস। তুই রেগে যাচ্ছিস কেন? রাখবো না আমি? তুই এখনো বুঝতে পারছিস না? ও মেয়েগুলো কালই কলেজে গিয়ে আমার সাথে তোকে জড়িয়ে কত রকমের গল্প জুড়ে দিবে। দিলে দিক, তাতে
সমস্যা কি? তোর সমস্যা না থাকতে পারে, কিন্তু আমার সমস্যা আছে। তুই আমার ফ্রেন্ড, এর বাইরে কখনোই তোকে আমি অন্য কিছু ভাবিনি, আর না ভবিষ্যতে ভাববো। আমি চাই না যে আমাদের মাঝে কোনোদিনও ঘটেনি, এমনকি ভবিষ্যতে ঘটবে না, মানুষ তা নিয়ে সন্দেহ করুক। উচ্ছ্বাসকে মনিকা পছন্দ করে, শুধু পছন্দ না, ভীষণ পছন্দ। মনিকা এটাও জানে উচ্ছ্বাস হয়তো তাকে তার মতো পছন্দ করে না, তবে আজকের আগ পর্যন্ত তার মনে একটা আশা ছিল, তার ভালোবাসা দিয়ে হয়তো একদিন উচ্ছ্বাসের মন জয় করে নিতে পারবে। কিন্তু আজ উচ্ছ্বাসের কথাগুলো শুনে মনিকার সেই আশাটুকু শেষ হয়ে গেল। জলে টলমলে চোখে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে রইল। মনিকা তার হাই স্কুলের ফ্রেন্ড। মনিকাকে কখনো উচ্ছ্বাস কষ্ট দিতে চায়নি, কিন্তু মনিকা হয়তো তার নীরবতাকে সম্মতি ভেবে নিয়েছে। আমি জানি আমার মা তোর মাথায় এসব ভাবনা ঢুকিয়েছে, মাকেও আমি অনেকবার বলেছি, কিন্তু মা যে আমার কথা শোনেনি বোঝা যাচ্ছে। আমাদের ফ্রেন্ডশিপ অনেক পিওর মনি, এই সম্পর্কটাকে এভাবে নষ্ট হতে দিস না। চোখের পানি লুকিয়ে মনকে শক্ত করে মনিকা জিজ্ঞেস করলো, তুই আমাকে ফ্রেন্ড ভাবিস? এর বেশি অন্য কিছু ভাবতে পারবি না। ঠিক আছে, মেনে নিলাম। আমার জায়গায় অন্য মেয়ে থাকলে কি মেনে নিতে পারতি? আন্টি তোকে নিয়ে ভয় পায়। ওই ঘটনার পর তুই মেয়েদেরকে বিশ্বাস করিস না, এটা আন্টির ভয়। আন্টির এই ভয়টা কি সত্যি? আমার সাথে অন্তত মিথ্যা বলিস না। এরকম কিছুই না, আর এই ঘটনা তো আমি কবেই ভুলে গেছি। ও একটা মেয়ের জন্য আমি সব মেয়েদের অবিশ্বাস কেন করব? তার মানে ভবিষ্যতে তুই বিয়ে করবি, সংসারী হবি? কেন করব না? ভালো মেয়ে পেলে অবশ্যই সংসারে হব, মার চাওয়া মতো সবকিছু হবে, কিন্তু সেই সময়টা আগে আসতে দিতে হবে। তোর জন্য সেই সময়টা কবে আসবে বলবি একটু? এখন না, এটা শিওর। যাক, কয়েকটা বছর। আমার স্বপ্ন তো তুই জানিস। আন্টি যে মনে করে তুই কোনোদিনই বিয়ে করবি না। তোর আন্টিকে তো আমি কম বোঝাইনি, এবার তুই একটু বুঝিয়ে বলিস। বিয়ে শাদী না করে সন্ন্যাসীর জীবন কাটানো তার ছেলের কোনো ইচ্ছে নেই। নীলাদ্রি উঠে দাঁড়িয়ে পড়ল। এত অস্বস্তি নিয়ে আর বসে থাকা যাচ্ছে না। ওর সাথে মনও উঠল। নীলাদ্রি বলল, তোদের ইচ্ছে হলে তোরা বসে থাক, যাচ্ছি আমি। দাঁড়া একটু, স্যারকে অন্তত আসতে দে, না বলে চলে যাওয়া কেমন দেখাই। রাফা নীলাদ্রির দিকে তাকিয়ে বলল, তুই তো যাই যাই করছিস কেন? কারণ আমি তোর মতো বলদ না। নেহা দাঁড়িয়ে একটু এগিয়ে গিয়ে কিচেনের দিকে উকি দিয়ে বলল, অনেকক্ষণ তো হলো গিয়েছে, এখনো আসছে না কেন? স্যার কি করছে রে ভেতরে? তখনই ওদের আসার শব্দ শোনা গেল। নেহা দ্রুত সরে এসে বান্ধবীদের সাথে দাঁড়ালো। উচ্ছ্বাস এলে মন বলল, স্যার আমাদের এখন যেতে হবে, বাসা থেকে কল দিচ্ছে। উচ্ছ্বাসও কোনো রকম আপত্তি জানালো না। ওরা চলে যেতে নিলেও রাফা দাঁড়িয়েছিল। নীলাদ্রি হ্যাঁচকা টানে ওকে নিয়ে এলো। বেচারি পড়ে যেতে যেতে সামলে নিল। ওরা যাওয়ার পরপরই মনিকাও চলে গেল। উচ্ছ্বাস মনিকাকেও আটকালো না। রুমে আসার পরে দাদির কল এসেছে। মা ও মনিকার রাগ উচ্ছ্বাস দাদির উপর দেখিয়ে বলল, দাদি, এখন কথা বলতে ইচ্ছে করছে না, তোমাকে পরে কল করছে। রাস্তায় বেরিয়েও চারজন এখনো বিশ্বাস করতে পারছে না উচ্ছ্বাস স্যার গার্লফ্রেন্ডকে নিয়ে একা ফ্ল্যাটে ছিল। রাফা বলল, ভাবা যায় স্যার কত ফার্স্ট, বিয়ের আগেই গার্লফ্রেন্ডের সাথে একটা সময় কাটাচ্ছে। রাফাটা চিন্তা ভাবনা সবই পচা। মন বলল, যে যেমন সেই মানুষকে তেমন ভাবে। এই কথা শুনে রাফা চেতে উঠে বলল, এই কথা দ্বারা কি বোঝাতে চাচ্ছিস তুই? তুই যেটা বুঝেছিস সেটাই বোঝাতে চেয়েছে। দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে। নীলাদ্রি এক ধমকে এদের থামিয়ে দিয়ে বলল, চুপ কর না। স্যার তোদের কে হয়? তোদের বাপ হয়, ভাই হয়, বড় হয়? তাহলে ওনাকে নিয়ে ঝগড়া কেন? নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করছিস? সত্যিই তো, স্যারকে নিয়ে তারা কেন ঝগড়া করছে? ওই মেয়ে স্যারের গার্লফ্রেন্ড হোক বা বোন হোক, এতে তাদের কি? নীলাদ্রি এত তাড়াতাড়ি ফিরে এসেছে দেখে নীলা জিজ্ঞেস করলো, স্যারের এখন কি অবস্থা? চিকিৎসার জন্য ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছে। বাসায় গিয়ে পাসনি? না। নীলাদ্রি আপুকে জানায়নি ওই লোক হক স্যারের ভাগিনা। এমনিতে আপু তাকে ওই লোকের ফোন নাম্বার এনে দিতে বলেছিল। আপুটা কি পাগল, যাকে বিয়ে করেনি এনগেজমেন্ট ভেঙে দিয়েছিল, এখন কেন তার সাথে যোগাযোগ করবে? লোকটাকে এতই যদি ভালো লাগতো তাহলে বিয়ে করে নিলেই পারতো। উচ্ছ্বাস ভেবে নিয়েছিল মেয়েগুলো হয়তো এতক্ষণেই তাকে নিয়ে ব্রেকিং নিউজ বানিয়ে ফেলেছে, কিন্তু পরের দিন কলেজে এসেছে সেরকম কোনো কিছুরই আভাস পেল না। ক্লাসে এসেও আজ মেয়েগুলোকে শান্তশিষ্টই দেখতে পেল। উচ্ছ্বাস বই হাতে নিয়ে পড়াচ্ছে। পড়ানোর সময় সে চশমা ব্যবহার করে। রাফা গালে হাত দিয়ে আফসোস করে বলল, স্যারকে এত হ্যান্ডসাম হতে কে বলেছিল? আমি স্যারের উপর ক্রাশ খাওয়া ছাড়তেই পারছি না। চশমা পরলে কাউকে এত সুন্দর লাগবে আমার কল্পনার বাইরে ছিল।
চশমা পরার জন্য যাদেরকে এতদিন চশমিশ ডেকে এসেছি তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। নেহা ফুস করে দম ফেলে বলল, স্যারের গার্লফ্রেন্ড আছে ভেবে কষ্ট পাওয়ার চেয়ে আমার তো এটা ভেবে বেশি কষ্ট হচ্ছে স্যার বেশি দিন আমাদের মাঝে থাকবেন না। হক স্যার সুস্থ হয়ে এলেই উনি চলে যাবেন। এরা আফসোস করলো। নীলাদ্রি মনে মনে প্রার্থনা করে বলল, হক স্যার দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুক, এই লোক গেলেই বাঁচি। নীলাদ্রি যে স্যারের দিকে তাকিয়ে আছে এটা সে নিজেও বুঝতে পারেনি। বই সামনে ধরে থাকায় উচ্ছ্বাসের পুরো মুখ ঢাকা, চোখ দুটো শুধু দেখা যাচ্ছে। সে বইয়ের ওপর দিয়ে চোখ তুলে সরাসরি নীলাদ্রির দিকে তাকালো। নীলাদ্রি বুঝতে পারেনি স্যার এখনই তাকাবে। দুজনের চোখাচোখি হয়ে গেল। নীলাদ্রি তাড়াহুড়ো করে চোখ সরিয়ে নিল। উচ্ছ্বাস গম্ভীর স্বরে ডাকলো, নীলাদ্রি। নীলাদ্রির আত্মা কেঁপে উঠল। মনে মনে বলল, হায় আল্লাহ, আমাকে ডাকে কেন? আমি আবার কি করেছি? অপমান টপমান করবে না তো? নীলাদ্রিকে আতঙ্কের সাথে উঠে দাঁড়াতে হলো। সেই সাথে ক্লাসের সবার নজর তার উপর এসে পড়েছে। উচ্ছ্বাস বই বন্ধ করে স্পেস টেবিলের উপর এক হাত রেখে হেলান দিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, এই টপিকটা বুঝেছো? নীলাদ্রি কোচও বুঝেনি, মনোযোগই তো দেয়নি, তারপরও বলল, জি স্যার। মুখে তো বলেছে বুঝেছে, কিন্তু মনে মনে প্রার্থনা করছে, আল্লাহ প্লিজ এখন যেন উনি আবার এটা না বলেন। কি বুঝেছো একটু বলো তো শুনি। ঠিক আছে, বসো। বসার কথা শুনে নীলাদ্রির দেহে প্রাণ ফিরে এলো। জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করলে আজ মান সম্মান নিয়ে বাসায় ফিরতে পারতো না। ছুটির দিনে দুই বোন মিলে নানা নাচগবি কাজ করে, এমন এমন সব রেসিপি আবিষ্কার করে যার নামই হয়তো আগে কেউ কখনো শুনেনি। খাওয়া তো অনেক দূর। আজকে অবশ্য আপু তাকে নিয়ে বেরোনোর কথা বলেছে। নীলাদ্রির ঘোরাঘুরি মোটেও পছন্দ না, ঘরে থাকতে তার ভালো লাগে। কিন্তু আপুটা উড়নচণ্ডী, সুযোগ পেলেই তাকে বেরোতে হবে, সাথে নীলাদ্রিকেও বগল দাবা করে নিয়ে যাবে। আজ কোথায় যেতে চাচ্ছে কে জানে। এখনো তৈরি হসনি? কখন বের হব? তৈরি হয়েছি তো। নীলা বোনকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিয়ে বলল, এভাবেই যাবি? হুম। একদম না, নতুন নতুন জামা কাপড়গুলো আলমারিতে তেলাপোকা খাচ্ছে। যা গিয়ে নতুন কোনো জামা পরে আয়। নীলাদ্রি নিজের দিকে তাকিয়ে তার কাপড়ে খারাপ কিছু দেখছে না। এটাও তো নতুনই। তোর নতুন জামা দিয়ে আমি পাপোশ বানাবো। ফোঁস করে দম ফেলে নীলাদ্রি জামা পাল্টাতে গেল। মাঝে মাঝে ভেবে পায় না আপুকে কি বাবা মা কোথাও থেকে পেয়ে এনেছে, নাকি তাকে পেয়ে এনেছে। এক মায়ের পেট থেকে হলে দুই বোনের স্বভাব চরিত্র এতটা ভিন্ন কিভাবে হয়? কোনো কিছু নিয়ে তাদের মিল নেই। আপু বেশি কথা বলে, সে কথাই বলে না। আপু ছটফটে চঞ্চল, সে নীরব ঘরকুনো। এই রেস্টুরেন্টটা নাকি নতুন খুলেছে। আপু তাই এদের সিগনেচার ডিশ ট্রাই করতে এসছে। শহরে এমন কোনো রেস্টুরেন্ট নেই আপু যেটাতে গিয়ে খায়নি। নীলাদ্রিকে অর্ডার করতে বলেছিল, নীলাদ্রি জানিয়েছে আমি বুঝি না, তুমি অর্ডার করো। এটা বলেও নীলাদ্রি পস্তাচ্ছে। চোখ বুজে সেই কোনো একটা আইটেম অর্ডার করে দিত। তার বোন আজকে অর্ডার করতে পারবে বলে মনে হচ্ছে না। তখন থেকে মেনু কার্ড দেখেই যাচ্ছে। সময় কাটানোর জন্য নীলাদ্রি ফোন ঘাটছে। তখনই স্বল্প পরিচিত এক গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেয়ে ঝট করে মাথা তুলে তাকালো। উচ্ছ্বাস চোখ থেকে কালো সানগ্লাস খুলে নিয়ে বলল, সরি, আসতে একটু লেট হয়ে আছে। নীলাদ্রি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এই লোক এখানে কি করছে? নীলা আন্তরিক গলায় বলল, খুব একটা লেট হয়নি, আমরাও মাত্রই এসেছি। এখনো খাবার অর্ডারই করিনি, তোমার জন্য অপেক্ষা করছিলাম। এই লোকের সাথে কি আপু যোগাযোগ আছে? আপু কি এখানে এই লোকটার সাথে দেখা করতে এসছে? তাকে আগে কেন কিছু বলেনি? আগে জানলে নীলাদ্রি কখনোই আসতো না। উচ্ছ্বাস চেয়ার টেনে বসতে বসতে বলল, তারপরও অপেক্ষা করানোর জন্য দুঃখিত। উচ্ছ্বাসের উপস্থিতিতে নীলাদ্রি খোলসের ভেতর ঢুকে গেল। অস্বস্তিতে এক মুহূর্ত এখানে বসে থাকতে ইচ্ছে করছে না, অথচ আপু কি সুন্দর হেসে হেসে লোকটার সাথে কথা বলছে। উচ্ছ্বাস এক পলক নীলাদ্রির দিকে তাকিয়ে নীলার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল। নীলা জিজ্ঞেস করলো, কি হালচাল, সব ভালো? উচ্ছ্বাস হেসে বলল, ভালো। তোমার হাজবেন্ড এখন কি করছে? আর্মিতেই তো। এই আর্মি ব্যাডাকে বিয়ে করে এখন পস্তাচ্ছি। তোমাকে বিয়ে করে নিলেই ভালো হতো। বোনের এই কথা শুনে নীলাদ্রির কাশি উঠে গেল। তার বোনটা কি পাগল? এসব আজে বাজে কথা কিভাবে বলতে পারছে? নীলা বোনের দিকে নজর দিয়ে বলল, তোর আবার কি হয়েছে? নে পানি খা। নীলাদ্রি পানি খেয়েও স্বাভাবিক হতে পারছে না। এর মাঝেই নীলাদ্রিকে দেখিয়ে উচ্ছ্বাসকে বলল, এটা আমার ছোট বোন নীলাদ্রি। ওকে মনে আছে তোমার? আমাদের এঙ্গেজমেন্ট হওয়ার সময় দেখেছো নিশ্চয়ই। ও অবশ্য তখন লজ্জা পেয়ে তোমার সামনেই যেত না।
অস্বস্তিতে নীলাদ্রি পারছে না এদের সামনে থেকে ছুটে পালিয়ে যেতে। উচ্ছ্বাস নীলাদ্রিকে দেখে ছোট্ট করে বলল। হুম। নীলা হেসে বলল, এখন তো আবার তোমার ছাত্রীও। দুলাভাই হতে পারোনি তাতে কি, স্যার হয়ে গেছো। নীলাদ্রি হতাশ মুখে বসে আছে। এটা তার বোন হতেই পারে না, কিছুতেই না। দুজন আরো নানান কথাবার্তা বলে যাচ্ছে। বিয়ে শাদী করেছো? উচ্ছ্বাস সামান্য হেসে জানালো, এখন করিনি। গার্লফ্রেন্ড নিশ্চয় বানিয়েছো? সেটাও পারিনি। এ পর্যায়ে নীলাদ্রি চোখ তুলে একবার উচ্ছ্বাসকে দেখে মনে মনে বলল, গার্লফ্রেন্ড বানাতে না পারলেও একটা মেয়ের সাথে একা ফ্ল্যাটে ঠিকই সময় কাটাতে পারে। তুমি যে রাজশাহীতে আছো আমি জানতামই না। সেই যে তোমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হলো, তারপর আর তোমার ফোন নাম্বার জোগাড় করতেই পারিনি। মামার অসুস্থতা এখানে আসতে হয়েছে। কে তোমার মামা? বোঝা গেল নীলাদ্রি বোনকে কিছুই জানায়নি। মেয়েটা তাকে এখানে দেখেও সহজ হতে পারছে না। খাবার এসেছে, নীলা খেতে খেতেই গল্প করছে, কিন্তু নীলাদ্রি উচ্ছ্বাসের সামনে খেতে পাচ্ছে না। কতদিন আছো এখানে? মামা সুস্থ পর্যন্ত আছে। নীলাদ্রি মনে মনে দীর্ঘশ্বাস পেল। দুজনের কথাবার্তা আলাপ আলোচনা শুনে কেউ বলবে এদের এনগেজমেন্ট হয়েছিল, একজন আবার সেই এনগেজমেন্ট ভেঙে দিয়ে অন্য একজনকে বিয়ে করে নিয়েছে। পুরোটা সময় ওরা নিজেরাই কথা বলেছে। নীলাদ্রি নীরব দর্শক হয়ে শুনেছে। যাবার সময় নীলাদ্রি পেছনে হাঁটছে। দুজন কিছুটা এগিয়ে গেছে। নীলা বলল, তোমার কিন্তু একটা ধন্যবাদ পাওনা ছিল। সেবার তুমি সাহায্য না করলে আমাদের বিয়েটা হতো না। তুমি ছিলে বলেই ওর আর্মির জবটাও বেঁচে গেছে। নীলাদ্রি পেছন থেকে ওদের কথা শুনে কপাল কুঁচকে ভাবছে এই লোক আপুকে কিভাবে সাহায্য করেছে। উচ্ছ্বাস চলে যাওয়ার পরই নীলাদ্রি বলল, তুমি আমাকে মিথ্যে বলে নিয়ে এসে মোটেও ঠিক কাজ করনি। নীলা বোনের কথা পাত্তা না দিয়ে বলল, সত্যি বললে তুই আসতি? আমার সাথে এসেছিস বলেই উচ্ছ্বাস কি তোকে খেয়ে নিয়েছে? ও তো তোর সাথে কথাও বলেনি। তুই সবসময় বেশি বেশি করিস। নীলাদ্রি বোনের ওপর নাখুশ হয়ে বিড়বিড় করছে। ইন্ট্রোভার্ট মানুষের কষ্ট তুমি কি বুঝবা? অচেনা একটা মানুষের সাথে কথা বলা তো দূর, সামনে যাওয়ার কথা চিন্তা করলেও তো হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয়। আল্লাহ তার সবাইকে তোমার মতো করে বানায়নি। বিড়বিড় করে কি বলিস? ইনি তোমাকে কিভাবে সাহায্য করেছে আপু? একটু আগে তুমি কি বলছিলে? আমি কিচ্ছু বুঝতে পারিনি। আর ওনার সাথে তোমার এত স্বাভাবিক সম্পর্ক কি করে? যে কথাটা নীলা এতদিন কাউকেই বলেনি আজ নীলাদ্রিকে বলল। উচ্ছ্বাসের পরিবার থেকে আমাকে দেখতে এসেছিল। ওর পরিবার আমাকে পছন্দ করেছে, অথচ উচ্ছ্বাস আমি কেউই তখন বিয়ে করার জন্য প্রস্তুত ছিলাম না। তো দুলাভাই তখন চাকরিতে নতুন জয়েনিং দিয়েছে, কঠোর ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে বেচারা। সে সময় ওর পক্ষে আমাকে বিয়ে করাও সম্ভব ছিল না। ট্রেনিং ফেলে চলে এলে আর্মিতে জয়েন করার স্বপ্ন পূরণই হতো না। উপায় না পেয়ে আমি উচ্ছ্বাসের সাথে দেখা করি। ওকে সবটা খুলে বললে উচ্ছ্বাসই বুদ্ধি দিল, পরিবার যেহেতু এঙ্গেজমেন্ট করিয়ে রাখতে চাচ্ছে সেহেতু তাদের কথা শোনাই ঠিক হবে। এঙ্গেজমেন্ট হয়ে থাকলে আমার উপরও পরিবার থেকে বিয়ের চাপ পড়বে না। ততদিনেই আশিকও ট্রেনিং সম্পূর্ণ করে ফিরে আসবে। এটুকু শুনে নীলাদ্রির মুখ হাঁ হয়ে গেল। আপু তাহলে এনগেজমেন্ট ভাঙেনি, বুদ্ধিটা ওই লোকেরই ছিল। ওই লোক নিজেই বিয়ে করতে চায়নি। তোর দুলাভাই ট্রেনিং শেষ করে ফিরলেই উচ্ছ্বাস নিজে দাঁড়িয়ে কাজী অফিসে আমাদের বিয়ে পড়িয়েছে। মজার কথা কি জানিস, আমার পক্ষ থেকে উচ্ছ্বাস একজন সাক্ষী ছিল। নীলাদ্রির মতো তার পরিবারও এতদিন ধরে অন্ধকারে ছিল, এমনকি এখনো আছে। দুজন মিলে সবাইকে কেমন বোকা বানিয়েছে। তুমি কি আজ ওনার সাথে দেখা করতে এখানে এসছো? উনি এখানে আসবে কিভাবে জেনেছো? তোকে তো ফোন নাম্বার এনে দিতে বলেছিলাম, তুই দিসনি। ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হুট করে উচ্ছ্বাসের আইডি সামনে চলে এলো। প্রোফাইলে ওর ছবি ছিল দেখেই চিনেছি। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে মেসেজ দিয়ে রেখেছিলাম। ও গতকাল সিন করে রিপ্লাই দিয়েছে। গতকাল রিপ্লাই দিয়েছে, আজই দেখা করতে চলে এলো। ভালো, তুমিই ভালো, এত সহজে মানুষের সাথে মিশতে পারো। এই গুণটা তোমার থেকে আমারও একটু পাওয়া উচিত ছিল। সেদিনই বাড়ি থেকে খবর এলো দাদাজান অসুস্থ। রাতেই দুই বোন ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। দাদাজানের অসুস্থতার খবর শোনার পর থেকে নীলাদ্রি কেঁদে যাচ্ছে। নীলা কতভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিছুতেই নীলাদ্রির চোখের পানি থামছে না। দাদা জান তো আমারও দাদা, আমার কি খারাপ লাগছে না? আমার কি টেনশন হচ্ছে না? আমি তো কাঁদছি না, তুই কেন কাঁদছিস তাহলে? নীলাদ্রি ফোপাতে ফোপাতেই বলল, দাদাজান আমাকে তোমার থেকে বেশি ভালোবাসে। দাদাজান চাননি আমি বাড়ি থেকে দূরে থাকি। কতদিন ধরে দাদাজান আমাকে দেখে না। আমিও দাদাজানকে অনেক মিস করছি। আজ বাড়ি যাচ্ছি, অথচ দাদাজান নাকি অসুস্থ। নীলা তার এই পাগল বোনকে কিভাবে সান্ত্বনা দিবে ভেবে পেল না।
বোন রাফা নেহা কলেজে এসে দেখে নীলাদ্রি আজ আসেনি। এ মেয়ে তো কোনোদিনও কলেজ মিস দেয় না। বোন নীলাদ্রিকে কল করলো, রিং হচ্ছে কিন্তু কল তুলছে না। রাফা বলল, অসুস্থ নাকি? অসুস্থ হলেও তো কল তুলবে। নেহা বলল, ক্লাসের সময় হয়ে গেছে, আগে ক্লাসে চল, ছুটির পর না হয় দেখতে যাব। উচ্ছ্বাস ক্লাসে এসে সবার আগে যে জিনিস লক্ষ্য করলো, নীলাদ্রি আজ ক্লাসে আসেনি। সে অবশ্য নীলাদ্রির ব্যাপারে এত বেশি ভাবলো না, পড়ানো শুরু করে দিল। নীলাদ্রিকে ছাড়া 3 বান্ধবীর কারোরই ক্লাসে মন বসছে না। 2টা ক্লাস না করে নীলাদ্রিকে দেখার জন্য চলে এলো। দাদাজানের অসুস্থতার খবর শুনে এলেও বাড়ি এসে দেখতে পেল দাদাজান অসুস্থ হয়েছিল, তবে ওরা আসার আগে সুস্থ হয়ে গেছে। নীলাদ্রি দাদাজানের কাঁধে মাথা রেখে অভিযোগের সুরে বলতে লাগলো, তুমি কেন মিষ্টি খেয়েছো দাদাজান? তুমি জানো না তোমার ডায়াবেটিস আছে? কেন সবাইকে ভয় দেখিয়েছো? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। বাড়িতে যেহেতু এসেছেই তাহলে কয়েকটা দিন থেকেই যাবে। তাড়াহুড়ো এসেছে, বান্ধবীদের বলেও আসতে পারেনি। নীলাদ্রি মনকে কল করলো। ওরা নীলাদ্রির খোঁজেই যাচ্ছিল। মাঝপথে কল পেয়ে দাঁড়িয়ে পড়ল। নীলাদ্রি, কোথায় গায়েব হয়ে গিয়েছিস তুই? কলেজে কেন আসিসনি? কাল রাতেই বাড়ি এসেছি, দাদাজান অসুস্থ। এসেছি যখন এখন ভাবছি কয়েকটা দিন থেকেই যাব। তো দাদা এখন কেমন? এখন ভালোই। নীলাদ্রি 5 দিন বাড়িতে থেকেছে। 6 দিনের মাথায় কলেজে এসে জানতে পারলো উচ্ছ্বাস স্যার আর আসছেন না। হক স্যার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কয়েকদিনের মধ্যে ক্লাসও নেবেন। উচ্ছ্বাস স্যারের জন্য পুরো ক্লাসের মেয়েরা সহ তার বান্ধবীরা দুঃখ পেলেও নীলাদ্রি মনে মনে খুশি হলো। বিয়ে বাড়ির কোলাহলপূর্ণ পরিবেশে নীলাদ্রি এক আকাশ মন খারাপ নিয়ে বধূ সেজে বসে আছে। আজ তার বিয়ে। পারিবারিকভাবে বিয়েটা ঠিক হলেও নীলাদ্রির মতামত নেওয়া হয়েছে। পাত্র ভালো, পরিবার ভালো দেখে বাবা মা আগ্রহ দেখালেন। নীলাদ্রিরও না করার কোনো কারণ ছিল না। কলেজ শেষ করে ভার্সিটির 2 বছর পেরিয়ে গেছে। এখনও তার জীবনে কোনো ছেলে মানুষ আসতে পারেনি। ভবিষ্যতে আসবে এরকমও কোনো সম্ভাবনা নেই। বিয়ে সে পরিবারের পছন্দই করবে। নীলা তার 7 মাসের উঁচু পেট নিয়ে খুব বেশি নড়াচড়া করতে পারে না। তবুও বোনের কাছে এসে পাশে বসে বলল, বউ মানুষ, মুখে একটু হাসি রাখবে না? তোকে দেখে মনে হচ্ছে আমরা জোর জবরদস্তি তোর বিয়ে দিচ্ছি। নীলাদ্রি অসহায় চোখে আপুর দিকে তাকালো। বিয়েতে সে রাজি থাকলেও এখন এসব ভালো লাগছে না। নীলা বোনের মুখের দিকে তাকিয়ে ওর মনের অবস্থা আন্দাজ করতে পেরে বলল, বিয়ের দিন ভয় লাগা স্বাভাবিক ব্যাপার, প্রতিটা মেয়েরই লাগে। তোমার লাগেনি তাই না? আমার লাগেনি, কারণ আমি আমার পছন্দের মানুষকে বিয়ে করেছি। তুইও যদি তোর পছন্দের মানুষকে বিয়ে করতি তাহলে তোরও ভয় লাগতো না? আমার পছন্দের মানুষ নেই। আমরা জানি, সেই জন্যই তো নিজেরা পাত্র খুঁজেছি। নীলা বোনের সাথে কথা বলছে। এ সময় একজন এসে জানালো, নীলা আপু, তোমার একজন গেস্ট আসছে। নীলা কপাল কুঁচকে বলল, আমার গেস্ট? কে রে? চিনি না, তুমি স্যুট কোট পরা জেন্টলম্যানস টাইপ লোক। কে লোকটা? নীলা দেখার জন্য চলে গেলে নীলাদ্রি দূরে দূরে বুক নিয়ে আশেপাশে তাকিয়ে মা বাবা পরিবারের মানুষকে খুঁজছে। নীলা তার চাচাতো ভাইয়ের পেছনে পেছনে যেতে যেতে বলল, কোন লোক? কোথায় দাঁড় করিয়ে রেখেছিস? এই তো। লোকটাকে দেখে নীলা বিশাল বড় চমক পেল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আশেপাশের মানুষদের ভুলে চেঁচিয়ে উঠল, উচ্ছ্বাস, তুমি? ও মাই গড, সত্যিই তুমি এসেছো? নীলার কণ্ঠ শুনে উচ্ছ্বাস মৃদু হাসল। নীলা ভাবতেই পারছে না উচ্ছ্বাস তার দাওয়াত রেখেছে। দেশে কবে এসেছো তুমি? আজই। আজ এসেছো? ভালোই করেছো। তুমি ভিতরে না এসে এখানে কেন দাঁড়িয়ে আছো? আসো আসো। উচ্ছ্বাস ভেতরে যেতে ইতস্তত করছে দেখে নীলা বলল, ওসব কথা এখন আর কেউ মনে রাখেনি। আর মনে রাখলেও তোমাকে কেউ কিছু বলবে না। সবাই এখনো এটাই মনে করে এঙ্গেজমেন্ট আমি ভেঙেছি। সেবার ওরা রাজশাহী থাকার সময় উচ্ছ্বাসের সাথে শেষবার দেখা হয়েছিল। তারপর উচ্ছ্বাস মাস্টার্স করার জন্য ইউরোপ গিয়েছিল। শুরুর দিকে ফেসবুকে মাঝে মাঝে কথা হতো। সময়ের সাথে উচ্ছ্বাস নিজের কেরিয়ারে ব্যস্ত হয়ে যায়। নীলাও সংসারে মনোযোগী হয়। মাঝখানে অনেক দিন কথা হয়নি। নীলাদ্রির আংটি পরানোর দিন ফেসবুকে পোস্ট দিয়েছিল। উচ্ছ্বাস সচরাচর তার পোস্টে কমেন্ট না করলেও সেদিন জানতে চেয়েছিল কার বিয়ে। নীলা তখনই সুযোগ বুঝে ইনবক্সে উচ্ছ্বাসকে দাওয়াত দিয়ে বসে। যদিও জানতো না উচ্ছ্বাস তখনও দেশে এসেছে কিনা। উচ্ছ্বাসকে দেখে নীলার বাবা মাও অনেক বেশি খুশি হয়েছে। ছেলেটাকে জামাই করতে চেয়েছিলেন, কিন্তু তা আর হলো না। এ নিয়ে তাদের আফসোস কম ছিল না। নীলার বাবা উচ্ছ্বাসের হাত ধরে বললেন,
তোমার আশাতে আমি অনেক খুশি হয়েছি বাবা। তুমি কিন্তু বিয়ে শেষ না হওয়া পর্যন্ত যাবে না? উচ্ছ্বাসও হেসে বলল। জি আঙ্কেল। বাবা মা দাদা সবার সাথে উচ্ছ্বাসে দেখা করিয়ে নীলা এবার ওকে নীলাদ্রির কাছে নিয়ে এলো। নীলাদ্রি বসে বসে নিজের সাথেই কথা বলছিল। বিয়ে তো সবারই হয়, তারও হচ্ছে, এত ভয় পাওয়ার তো কিছু নেই। নীলাদ্রি, দেখ কাকে নিয়ে এসেছি। আপুর কথা শুনে সামনের দিকে তাকিয়ে নীলাদ্রির চোখ জোড়া আটকে গেল, চোখে পলক ফেলতেও ভুলে গেল। এ লোক এখানে কি করছে? তার বিয়েতে কে দাওয়াত দিয়েছে? লাল টুকটুকে শাড়ি পরিহিত পুতুল পুতুল চেহারার মেয়েটাকে দেখে উচ্ছ্বাস আজ সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নিতে পারল না। শেষবার রেস্টুরেন্টে দেখা হয়েছিল, 4 বছর পর আজকে আবার দেখছে। নীলাদ্রি জমে বসে আছে দেখে নীলা বোনের হাতে মৃদু চাপ দিয়ে বলল, সাধারণ ভদ্রতাটুকুও কি ভুলে গেছিস? তো স্যারকে সালাম দিলি না? নীলাদ্রি থতমত চোখে একবার বোনকে দেখে আরেকবার উচ্ছ্বাসকে দেখে। উচ্ছ্বাস মেয়েটা নার্ভাসনেস আর না বাড়িয়ে বলল, ইটস ওকে। কয়েকদিনের জন্য আমি ওর স্যার হয়েছিলাম, কিন্তু এখন আমি ওর স্যার না। নীলা নীলাদ্রির সামনে উচ্ছ্বাসের সাথে ওর পাত্র ও শ্বশুরবাড়ি নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে। নীলাদ্রির বর তো সদ্য পাশ করে ডাক্তার, বাবার বন্ধুর ছেলে, দেখাশোনা আগে থেকেই ছিল। ওরা প্রস্তাব দিলে বাবাও না করেনি। উচ্ছ্বাস নীলার সাথে কথা বলতে বলতেও কয়েকবার নীলাদ্রিকে দেখেছে। নীলাদ্রি মাথা নিচু করে কাচুমাচু মুখে বসে আছে। নীলার ডাক পড়েছে। যাবার আগে নীলা উচ্ছ্বাসকে বলে গেল, তুমি বসো, আমি ওয়েটার পাঠাচ্ছি। কিছু নাও, আমি 2 মিনিটেই আসছি। উচ্ছ্বাস বসলো না, এই জায়গাতেই দাঁড়িয়ে রইল। নীলাদ্রিকে দেখে তার ভেতর থেকে ছোট্ট একটা নিঃশ্বাস বেরিয়ে এলো। বরযাত্রী কখন রওনা দিয়েছে? এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা ছিল। এত সময় তো লাগার কথা না। ভেতরে ভেতরে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সবার মাঝে চাপা টেনশন দেখা যাচ্ছে। মেহমানদের খাওয়া শেষ, সবাই বিয়ে দেখার জন্য বসে আছে। অথচ বরযাত্রীর বাকি 2টা গাড়ি চলে এলেও বরের গাড়ি আসছে না। বরের গাড়িতে শুধু বর আর তার বন্ধুরা ছিল। কল করে ওদের কাউকে পাওয়া যাচ্ছে না। নীলা বাবা মাকে টেনশন না করতে বলে নীলাদ্রিকে দেখার জন্য এলো। উচ্ছ্বাস কয়েকজনের ছোটাছুটি দেখে কিছু একটা আন্দাজ করে নিয়ে জিজ্ঞেস করলো, ইজ এভরিথিং ওকে নীলা? যদি আমার জিজ্ঞেস করা উচিত হচ্ছে না, কোনো সমস্যা দেখা দিলে শেয়ার করতে পারো। নীলা বোনের মুখের দিকে তাকিয়ে এবার যেন কেঁদে ফেলবে। উচ্ছ্বাসের হাত ধরে অন্যদিকে নিয়ে যেতে যেতে বলল, বরযাত্রীর গাড়ি চলে এলেও বরের গাড়ি এখনো এসে পৌঁছায়নি। এর জন্য প্যানিক করছো? কল করো, দেখো হয়তো পথে আছে। কল করিনি মনে হচ্ছে। বর সহ বরের গাড়িতে যারা যারা ছিল কেউ কল তুলছে না। উচ্ছ্বাস তারপরও চিন্তিত না হয়ে বলল, কাউকে পাঠিয়েছ? কোথায় পাঠাবো? আচ্ছা আমি দেখছি, তুমি প্যানিক করো না। তোমার এই অবস্থায় এত বেশি স্ট্রেস নেওয়া ঠিক হবে না। উচ্ছ্বাস আঙ্কেল আন্টির কাছে এসে বলল, আমি দেখছি আন্টি কি করা যায়। ওনারাও শেষ ভরসা হিসেবে উচ্ছ্বাসের কথাতে নিজেদের সান্ত্বনা দিচ্ছেন। উচ্ছ্বাস ওনাদের সামনেই তার কোনো একজন পুলিশ অফিসার বন্ধুকে কল করলো। বন্ধুর সাথে কথা বলার মাঝে নীলার বাবার ফোনে মেসেজ এলো। উনি সেই মেসেজ পড়ে সাথে সাথে নিচে বসে পড়লেন। বাবাকে বসে পড়তে দেখে নীলা চেঁচিয়ে উঠল, বাবা, বাবা কি হয়েছে তোমার? নীলার মাও স্বামীর এই অবস্থা দেখে ভয় পেয়ে কাঁদতে শুরু করলেন। উচ্ছ্বাস এক হাঁটু ভাঁজ করে বসে আঙ্কেলের হাত থেকে ফোন নিয়ে মেসেজটা পড়ল, যেখানে স্পষ্ট লেখা আছে, আমাকে ক্ষমা করবেন আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি। বাড়িতে এই বিষয়ে জানা থাকলেও ওনারা আমার ওপর চাপ প্রয়োগ করেছেন আমি যেন নীলাদ্রিকে বিয়ে করি, কিন্তু আমার পক্ষে অন্য কাউকে বিয়ে করা সম্ভব না। রায়হান সাহেব বিলাপ করে বলতে লাগলেন, আমার মেয়েটা কি দোষ করেছিল? কেন আমার মেয়েটার সাথে এমন হলো? বিয়েটা তো আমি ঠিক করেছিলাম। দোষও তাহলে আমি করেছি। আমার দোষের শাস্তি কেন আমার মেয়েটা পেল? আনন্দঘন পরিবেশ মুহূর্তেই বিষাদময় হয়ে গেল। বাবা মা মেয়ের ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিত হচ্ছেন। নীলাও টেনশন করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। মেহমানরাও এতক্ষণে বুঝে গেছে কোথাও গন্ডগোল হয়েছে, যদিও নীলাদ্রি এখনও এ ব্যাপারে কিছুই জানে না। এসব ঘটনা তার কান পর্যন্ত এসে পৌঁছায়নি। আমি নিজের হাতে আমার মেয়েটার জীবন নষ্ট করে দিলাম। আমার মেয়ে আমার পছন্দ মেনে নিয়েছিল। আমি কিভাবে একটা ভুল মানুষকে আমার মেয়ের জন্য পছন্দ করলাম? নীলাদ্রির দাদা অসুস্থ হয়ে পড়েছেন, ওনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ছোট নাতনিকে তিনি অত্যাধিক ভালোবাসেন। এই নাতনির সাথেই কেন এমন হলো? সকলে যখন মেয়ের ভবিষ্যতের চিন্তায় গভীর সমুদ্রে তলিয়ে যাচ্ছে, উচ্ছ্বাস তখন ওনাদের জন্য শক্ত এক ভরসার হাত বাড়িয়ে দিয়ে নিজের গাম্ভীর্য রূপ ধরে রেখে বলল,